আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যেখান থেকেই ইলেকশন 26 লাইভ টিভি দেখছেন, প্রত্যেককে সুস্বাগতম জানাচ্ছি আমি আমির হালিম সিদ্দিকী। আপনারা জানেন 5ই আগস্টের রক্তক্ষয়ী এক সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের একটি ডেমোক্রেটিক কান্ট্রি বা ডেমোক্রেটিক প্রসেস এস্টাবলিশড হতে যাচ্ছে, যার প্রেক্ষিতে দীর্ঘ 18টি মাস ইন্টারিম গভর্নমেন্টের সময়ে বিভিন্ন রকম সংস্কারের মধ্য দিয়ে জুলাই চার্টার এবং সংবিধান সহ বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ের যেই সংস্থা বা এজেন্সিগুলো কাজ করছে বা যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, সেগুলো যথাযথ সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে যেন কোনো রেজিম ফ্যাসিস্ট এর উত্থান না হতে পারে, তার গোড়া মানে মূলোৎপাটনের মধ্য দিয়ে আগামী দিনে একটি সুস্থ সুন্দর ধারার এবং আধিপত্যবাদ বিরোধী এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি সরকার যেন আমরা উপহার দিতে পারি, সেই জন্য আমাদের একেবারে সেই সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি কার্যকর প্রতিষ্ঠানকে যথাযথ ফাংশনের মধ্য দিয়ে আগামী দিনে একটি সুষ্ঠু সুন্দর আধুনিক সুশৃঙ্খল ডিসিপ্লিনার ওয়াইজ একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সালে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনে আমরা দুটি প্রতিপক্ষ অবলম্বন করছি, অর্থাৎ দুটি বড় দলের নেতৃত্বাধীন বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল নিয়ে যেই আসন সমঝোতা অথবা পলিটিক্যাল অ্যালায়েন্স বলি, সেটির মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রীয় মানে কাঠামোগুলো এগিয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যদি একটু অবলোকন করি, বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি তাদের সমমনা দলগুলো নিয়ে আসন সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করছে। বিশেষ করে 22শে জানুয়ারির পর থেকে সারা দেশব্যাপী কিন্তু তারেক রহমানের যে নির্বাচনী ক্যাম্পেন, ইলেকশন ক্যাম্পেন, সেটি কিন্তু প্রচারিত হচ্ছে এবং সেখানে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি কমিটমেন্ট দিয়ে মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করবার এক ধরনের চেষ্টা অব্যাহত করছে, যেটি পলিটিক্যাল ক্যাম্পেইনের সম্পূর্ণ নীতি নির্ধারণী এবং পলিসিকে মান্য করে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী তথা ডাক্তার শফিকুর রহমান, যিনি জামাতের আমির, তার নেতৃত্বাধীন বাংলাদেশের কিছু ইসলামিক এবং উত্থানপন্থী, বিশেষ করে এনসিপি, এলডিপি সহ আপনার বাংলাদেশ খেলাফত মজলিস এবং এবি পার্টি, এই যে যারা বাংলাদেশের একটি নতুনত্ব এবং মডারেট গণতান্ত্রিক চাচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ করবার চেষ্টা করছে, তাদের প্রেক্ষিতে এবং তাদেরকে নিয়ে জোট গঠন করছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা যদি আজকে বাংলাদেশ জামাত ইসলামীর যে নির্বাচনী বা ইলেকশন প্রক্রিয়া বা প্রসিডিওর বা তাদের যে নির্বাচনী যেটা স্ট্র্যাটেজি বলে থাকি, সেগুলো যদি অবলোকন করি, তাহলে প্রথমে তাদেরকে একটি অ্যানালাইসিস করতে হয়। বাংলাদেশ জামাত ইসলামীর যে হিস্ট্রিক্যাল কন্ট্রিবিউশন অফ নেশন, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে বিশেষটি তারা হাইলাইট করবার চেষ্টা করছে, তারা ইসলামিক মূল্যবোধ, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা অব্যাহত রাখছে, অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট কায়েমের জন্য তারা কিন্তু সর্বদাই সর্ব জায়গায় প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেটির জন্য যে ম্যান পাওয়ার, যোগ্যতা এবং দক্ষতা সম্পন্ন নাগরিক বা তাদের প্রয়োজন, সেটিরও যথার্থ সক্ষমতা তাদের রয়েছে বলে তারা বিচার বিশ্লেষণ করছেন। সারা দেশে সমাজ সংস্কারমূলক কার্যক্রম, খাদ্য, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন পর্যায়ে তাদের যে জনশক্তি অব্যাহত রয়েছে, সেটি দিয়ে তারা তাদের এই কার্যক্রমকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যয় এবং প্রত্যাশা এবং সেই সাহস দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করে থাকব যে স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে বেসরকারি উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলাম বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান এবং হতদরিদ্র মানুষদেরকে নিয়ে তারা যে কর্মসূচিগুলো দীর্ঘদিন ধরে পরিচালিত করে আসছে, সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। অপরদিকে সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থার যেই প্রচলন বা স্বপ্ন, সেই স্বপ্নদ্রষ্টা একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম। আমরা জানি ইসলামিকভাবে যারা চর্চা করি ইসলামকে এবং ইসলামকে স্টাডি করি, আমরা জানি এই সুদভিত্তিক যে ব্যাংক ব্যবস্থাপনা, সেটি হচ্ছে দেশ, জাতি এবং একটি ব্যক্তি ধ্বংসের একটি অন্যতম কারণ। সেগুলো থেকে পরিত্রাণ করবার জন্য তারা সুদমুক্ত ইসলামী অর্থনীতি ব্যবস্থার যেই একটি স্বচ্ছ প্রসিডিউর, সেটি কিন্তু তারা নির্বাচনী ম্যানিফেস্টো সহ তাদের ইলেকশন ক্যাম্পেইনের মধ্যে সেগুলো নিয়ে আসছে। সবচেয়ে মজার বিষয় যেটি হচ্ছে যে তরুণদের মধ্যে নৈতিকতা সম্পূর্ণ শিক্ষা এবং চরিত্র গঠনের যেই আধুনিক এবং বিজ্ঞানভিত্তিক কর্মসূচি তাদের মধ্যে অব্যাহত, সেটি দিয়ে আগামী দিনে একটি পলিটিক্যাল রেভলিউশন সহ সামাজিক রেভলিউশন করা সম্ভব, এর কোনো রকম বিকল্প নেই।
তার পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশ জামাত ইসলামী যে নির্বাচন স্ট্র্যাটেজি বা নির্বাচন পলিসি বা ক্যাম্পেইনের অংশবিশেষ হিসেবে তারা যেটি ঘোষণা করছে সেটি হচ্ছে দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে, অর্থাৎ বেকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা দূরীভূত করবেন। অর্থাৎ অপরদিকে আমরা যেটি দেখতে পাচ্ছি বা বিএনপি কর্তৃক যেই ফ্যামিলি কার্ড, শিক্ষা মানে কৃষক কার্ড, এইগুলির প্রেক্ষিতে সবচেয়ে কার্যকর যে বিষয়টি সেটি হচ্ছে মানুষের মধ্যে কর্মসংস্থান তৈরির মধ্য দিয়ে নিজের আত্মপরিচয়ের যে একটি জায়গা, অর্থাৎ নিজে শ্রম দিয়ে অর্থ উপার্জন করে সেটির মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াবার যে একটি সম্মান, সেই সম্মান কিন্তু অন্য সকল পলিসিকে হার মানিয়ে দিয়েছে ইতিমধ্যে। তারপর আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে বাংলাদেশের নারীদের জন্য যে আলাদা কর্মসূচি বা নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে যে ধরনের একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি করছে বিভিন্ন দল বা জনগোষ্ঠী বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অথবা বুদ্ধিজীবী এলিট শ্রেণীর পর্যায়ের লোকেরা, সেটি কিন্তু বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জামাত ইসলাম তাদের যে নীতি নির্ধারণী ফোরাম 2026 সামিট পলিসি সামিট 2026-এ যেই কার্যক্রম তারা ঘোষণা করছে সেখান থেকে কিন্তু সুস্পষ্ট একদল নারী নেতৃত্বের যেই সুবাতাস বা সেই যে লক্ষণ সেটি কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এবং আশা করা যাচ্ছে যে নারীর যে ক্ষমতায়ন সেদিকে কিন্তু তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এবং শরিয়া ভিত্তিক যে রাজনীতির কথা বলে জামাতকে কোণঠাসা করবার চেষ্টা করা হয়েছে সেটিরও কিন্তু সুবৃহৎ ব্যাখ্যা তারা দিয়েছে যে আসলে শরিয়া ভিত্তিক যে ব্যবস্থাপনা, আমাদের প্রচলিত ব্যবস্থাপনাকে ভেঙে একটি শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাপনা করার ক্ষেত্রে একটি সময় সাপেক্ষ ব্যাপার। আজকে আমি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পরই কালকে থেকেই কিন্তু শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। ঐতিহাসিকভাবে বিশ্বের বিভিন্ন দেশকে পর্যালোচনা করলে আমরা দেখব তারাও কিন্তু সেভাবেই সেটি করেনি। তারা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একটি রাষ্ট্রকে ধর্মভিত্তিক বা শরিয়া ভিত্তিক একটি রাষ্ট্র পরিচালনা করার অবকাঠামোতে তারা তৈরি করেছে। তো এর প্রেক্ষিতে বলাই চলে বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে, ইলেকশনের ক্যাম্পেইনে এবং তাদের প্রার্থী নির্বাচনে এবং তাদের স্বচ্ছ জবাবদিহিতার মধ্য দিয়ে বাংলাদেশে এক নম্বর প্ল্যাটফর্ম অবস্থান করছে। অপরদিকে যদি আমরা বিএনপিকে বলে থাকি, বিএনপির মধ্যে যেমন ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে তারা কোনোভাবেই সেটিকে কম্প্রোমাইজ করতে পারেনি। এতে করেই প্রমাণিত যেই দলের মধ্যে হাজার হাজার টাকার ঋণ খেলাপি রয়েছে এবং দ্বৈত নাগরিকত্বের মতো একটি নির্বাচন কমিশন কর্তৃক যেই নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা বা নিয়মতান্ত্রিক রেগুলেশন রয়েছে সেই রেগুলেশনকে ভায়োলেট করে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। এতেই বোঝা যাচ্ছে যে তাদের নির্বাচনী কর্মকাণ্ড এবং তাদের প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে তাদের যে অদূরদর্শিতা এবং অপারগতা এবং তাদের প্রার্থীদের মধ্যে যে ডিসিপ্লিনারির অভাব সেটি কিন্তু সুস্পষ্টভাবেই গ্রহণযোগ্য। বিশেষ করে ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শিত একটি দল। তারা দীর্ঘদিন থেকে ন্যাশনালিস্টের মানে আন্দোলন করে আসছে। অপরদিকে জামাত ইসলামী সারা জীবনই তাদের সংগ্রাম ছিল ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, যার কারণেই তাদের শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, যারা মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেও 2 টাকার ঘুষের কোনো নজির এই পর্যন্ত কেউ দেখাতে পারেনি। সুতরাং আগামী দিনে তারা আসলে এই দেশ সুষ্ঠু সুন্দর মতো পরিচালনা করবে, সেই বিশ্বাস ইতিমধ্যে এদেশের গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি 5টি ছাত্র সংসদ নির্বাচনে তাদের যেই অবস্থান, সেই অবস্থান থেকে আমরা যদি দেখতে পাই যে তারা আজকে মানুষের মনে, বিশেষ ছাত্রছাত্রীদের মনে যে অবস্থান তৈরি করে নিয়েছে, তার ভিত যদি 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যে নাড়া দিয়ে থাকে, তাহলে আগামী দিনে জামাত ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার মতো কোনো শক্তি এ পর্যন্ত উত্থিত বা উত্থান হতে পারবে না। যেহেতু তারেক রহমান বাংলাদেশে এসেই তিনি একটি ঘোষণা দিয়েছিলেন যে লুথার কিং বা আমেরিকার প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে আই হ্যাভ আ প্ল্যান। ওনার যে প্ল্যান, সেই প্ল্যানের যথেষ্ট এক্সপ্লেনেশন তিনি করতে পারেননি এবং তার মধ্যেও যে সকল পলিটিক্যাল পার্টিকে এফেক্টিভ বা মানে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, বিশেষ করে শিরক, মুনাফিক এবং জান্নাতের টিকিট বিক্রি করার মধ্য দিয়ে জামাত ইসলাম তাদের রাষ্ট্রীয় বা ইলেকশনিক ক্যাম্পেইন পরিচালিত করছে, এই যে বিষয়গুলো নিয়ে আসছে, নিঃসন্দেহে এইগুলি একটি দলীয় প্রধান বা দলীয় প্রার্থীর জন্য শুভকর নয়। আজকে আমরা দেখলাম শেরপুরে রেজাউল নামে একজন
জামাত কর্মীকে হত্যার মধ্য দিয়ে রাজনৈতিক যেই এক ধরনের এই হানাহানি মারামারির দিকে নিয়ে যাচ্ছে, সেটি এই দেশের যে ফ্যাসিস্ট কালচার ছিল সেই কালচারেরই একটি বহিঃপ্রকাশ। সুতরাং আমরা চাই এই দেশে সুষ্ঠু সুন্দর ধারা রাজনীতি কায়েম হোক। বিশেষ করে এদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, অর্থ পাচার, দুর্নীতি চ্যাম্পিয়ন, এই সকল কিছুকে অ্যাভয়েড করে একটি নতুন শক্তির উত্থান হতে যাচ্ছে। সেই শক্তিকে সমর্থন দিয়ে একবার হলেও আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান, তারা কিভাবে মানুষকে ডিল করছে, তাদের এই ডিলের প্রক্রিয়াটা কতটা স্বচ্ছ, সেই বিষয়গুলো একবার হলো দেখে থাকা উচিত। যদিও আমরা দেখে থাকি যে তাদের পক্ষে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়ার চেষ্টা করে। 71 সালের যেই ট্যাগ, যেটা গুণে ধরা যন্ত্র, অর্থাৎ এই যন্ত্র অনেকবার ব্যবহার করা হয়েছে তাদের বিরুদ্ধে, কিন্তু তাদেরকে কোনো কাজ করতে পারেনি। সেইটাও কিন্তু বিএনপি ব্যবহার করবার চেষ্টা করছে। অপরদিকে ধর্মনিরপেক্ষতা মতবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক যে সকল প্রশ্ন, সেগুলো দিয়েও কিন্তু প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছে। সেখানেও কিন্তু তারা তাদের ক্ষুরোদার যুক্তির মাধ্যমে সেইগুলোকে একেবারে মূলোৎপাটন করে দিচ্ছে। নারী ক্ষমতায়নের ব্যাপারে তারা ক্লিয়ার কনসেপশন উপস্থাপন করেছেন, যেটি 30টি দেশের ডিপ্লোম্যাটিকদের উপস্থিতিতে সেইগুলিকে ক্লিয়ার করেছেন। অন্যদিকে এই বাংলাদেশ জামাত ইসলামকে ছোটোখাটো করবার জন্য যত চেষ্টা করা হয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তারা এই দেশের স্বৈরশাসন থেকে শুরু করে ইসলাম বিরোধী শক্তি থেকে শুরু করে যত প্রকার গণতান্ত্রিক আন্দোলন রয়েছে, প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে তাদের নেতৃত্ব রয়েছিল একেবারে অগ্রভাবে। তারা 1 নম্বর ভূমিকা পালন করে এই দেশ থেকে যেরকম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, এদেশে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করেছেন। আশা করা যাচ্ছে বিএনপি তথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বিচ্যুত না হলে এই তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে একটি মডার্ন বিএনপি কায়েম হবে, এটি সকলের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে সে নিজেই আই হ্যাভ এ প্ল্যান বলে এদেশের এই যে বিরোধী দলকে তারা দোষারোপের একটা সংস্কৃতি প্রতিষ্ঠিত করছে এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হয়ে তারা অন্য দলের গলা চেপে ধরবার, অন্য দলের যেই নির্বাচনী ক্যাম্পেইনের ক্ষেত্রে তাদেরকে আক্রমণাত্মক যেই ভাবভঙ্গি, সেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করছি না। সুতরাং আমরা চাই আরও উদার এবং আরও গণতান্ত্রিক এবং আরও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান হিসাবে আপনারা আরও বেশি প্রসারিত এবং প্রশান্ত হৃদয়ের হবেন। সেভাবে আপনাদের পাশের যে দলগুলো রয়েছে তাদের সাথে আপনারা আচরণ করবেন। আজকে কেন আপনাদের দলের আক্রমণে একজন জামাত কর্মী নিহত হবে, এটা তো প্রত্যাশা নয়। আমরা কোনো দলমতের আদর্শে আমরা কথা বলছি না, আমরা কোনো ইফেক্টিভ ওয়েতে কথা বলছি না। আমরা কথা বলছি সমগ্র জাতির উন্নয়নের গল্পে, সমগ্র জাতিকে সামনে নিয়ে একটি ফ্যাসিম রেজিমের খতম করে আগামী দিনে সুষ্ঠু সুন্দর দ্বারা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ রচনা করবার ক্ষেত্রে আমরা প্রত্যেকে সশস্ত্র জায়গা থেকে আমাদের অবস্থান, আমাদের ভূমিকা অব্যাহত রাখবে। এটাই তো মূলত আমাদের বেসিক পরিকল্পনা। সুতরাং আসুন আমরা নিজেদের অবস্থান থেকে আগামী দিনে বাংলাদেশের সৎ, যোগ্য, দক্ষ নাগরিককে আমরা বাছাই করে এই সংসদে নিয়ে আসি। তাতে করেই আমাদের এই দেশ থেকে যেমনিভাবে দুর্নীতি দূর হবে, তেমনিভাবে সন্ত্রাস, চাঁদাবাজি, দর্শন, মাদক, এইগুলো দূরীভূত করার মধ্য দিয়ে এদেশে সুষ্ঠু সুন্দর আধিপত্যবাদ মুক্ত একটি রাষ্ট্র কায়েম করবার দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করছি। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আমি এম এ হালিম সিদ্দিকী। আসসালামু আলাইকুম।